তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবিল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছে আমি সাইদ খান। আমাদের আজকের বিষয় ভূমিকম্প, মৃত্যু আতঙ্কে ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবায়ুত কবির, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মেজর AKM শাকিল নেওয়াজ, অবসরপ্রাপ্ত। আমাদের সাথে তিনি যুক্ত হবেন। আলোচনা শুরু করতে চাই রুবায়ুত কবির আপনার কাছ থেকে। গত পরশুদিন একটি ভূমিকম্প হয়েছে, শক্তিশালী ভূমিকম্প। গত 30 বছরের মধ্যে এটি মনে হয় সর্বোচ্চ কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশে, এবং এই ভূমিকম্পটির উৎপত্তি স্থলও বাংলাদেশের মধ্যে নরসিংদী থেকে। এবং গতকালকেও আরও একটি কম্পন হয়েছে, আজকেও দু একটি জায়গায় কম্পন অনুভূত হয়েছে। আসলে ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, এখানে আসলে মানুষের কোনো হাত নেই, বা পরিবেশ একেবারেই প্রাকৃতিক পরিবেশগত বিষয়। এবং ভূমিকম্প আমি যতদূর জানি, গণমাধ্যমে কাজ করবার সুবাদে ভূমিকম্পের আসলে কোনো ওইভাবে পূর্বাভাস হয় না। এক ধরনের আতঙ্ক কাজ করছে, ট্রমাটাইজ আছে এখনও কিছু কিছু জায়গায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। হ্যাঁ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলছিল, সেই পরীক্ষাগুলো বন্ধ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ আছে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে যেদিন গত পরশুদিন সকালে যখন ভূমিকম্প অনুভূত হয় 10টা 36 মিনিট 35 সেকেন্ডে সকালবেলা, ঠিক তখন 3 জন পথচারী নিহত হয়েছে একটি ভবন ধসে। আপনি নিশ্চয়ই জানেন, আপনি যেহেতু এই বিষয়টি নিয়েই কাজ করেন, ঢাকা শহরের যে ভবনগুলো নির্মাণ এবং নির্মাণ ত্রুটি বা নির্মাণ পরিকল্পনায় সব জায়গায় কিছু না কিছু ঘাপলা আছে, যেটি যখনই একটি ডিজাস্টার হয় তখনই সেই বিষয়গুলো সামনে আসে। কিছুদিন পর বেমালুম আমরা ভুলে যাই, আবারও নতুন নির্মাণ করি, পরিকল্পিত অপরিকল্পিত নানানভাবে নগরকে বাড়াচ্ছি। একই সঙ্গে ঝুঁকি কতটা বাড়াচ্ছি আমরা। এবং এই যে আর্থকোয়াক যেটি হলো, এবং আপনাদের মতো যারা বিশেষজ্ঞ রয়েছেন, আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আরও এরকম ঝুঁকি রয়েছে, কারণ যে প্লেটগুলো, সেই প্লেটগুলো খুবই কাছাকাছি আমাদের বাংলাদেশের মানচিত্রের মধ্যে। আপনার কাছ থেকে বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যাটুকু জানতে চাই, এবং আমাদের ভূ প্রকৃতির যে বৈচিত্র্যের যে ব্যাখ্যা, সেটিও জানতে চাই। ধন্যবাদ। আসলে গত পরশুদিন সকালে আমরা একটা ভূমিকম্প অনুভব করেছি, যেটা আমার মনে হয় 30 বছর নয়, আমাদের ঢাকার 100 বছরেরও অধিক সময়ে আগে আমাদের মনে হয় যে সবচেয়ে বেশি বড় ভূমিকম্প, যেটা গত 100 বছরেও হয়নি, যেটা 5.7। কারণ আমি ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্রে আছি 2008 সাল থেকে। বাট আমি আসলে আমাদের চাকরি লাইফে বাংলাদেশের নট অনলি ঢাকা, এই ভূমিকম্পটা হয়েছিল ঢাকা কেন্দ্রিক, বাট বাংলাদেশের ভেতরেও কিন্তু এত বড় ভূমিকম্প হয়নি। বাংলাদেশের ভেতরে সর্বশেষ যে বড় ভূমিকম্পটা হয়েছিল সেটা আপনারা সবাই জানেন, 2023-এ হয়েছিল রামগঞ্জে। আমি যদি এই ভূমিকম্পের বিষয়টা যদি বলি, তাহলে আমাদের আসলে প্রথমে বলতে হবে যে আমাদের বাংলাদেশের যে ভৌগোলিকগত যে অবস্থানটা, আপনারা সবাই এই বিষয়টায় অবগত যে আমাদের এই বাংলাদেশের অবস্থানটা, আমরা যেটা বলি যে আমরা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, আমরা ইউরেশিয়ান প্লেট, আমরা মায়ানমার সাবপ্লেট, মানে একটি ফল্ট রয়েছে। আমরা বলছি যে আসলে এই 3টা প্লেটের সংযোগস্থলে আমরা অনেকটা বাংলাদেশে আমরা বসবাস করছি। পাশাপাশি আমাদের এই অঞ্চলে বড় বড় কতগুলো ফল্ট রয়েছে, যেটা ডাউকি ফল্ট, এদিকে মায়ানমারের সেগাইন ফল্ট বলে, এদিকে মধুপুর ফল্ট আছে, আসাম ফল্ট আছে। আসলে সব কিছু মিলিয়ে আমাদের বাংলাদেশের অবস্থানটা এমন যে আসলে আমরা একটা ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে আছি, মানে ঝুঁকিপূর্ণ এলাকা। ঝুঁকিপূর্ণ অবশ্যই। আপনাকে যদি আমি একটা স্ট্যাটিক্স বলি, যে আমি আসলে গত 10 বছরে দেখলাম যে বাংলাদেশে কতগুলো ভূমিকম্প হয়েছে। আমি আসলে এটা আসলে আজকে সকালেই কাজটা করছিলাম, কারণ যেহেতু ভূমিকম্প হয়েছে, আপনারা সাংবাদিক ভাইরা নিয়মিত আমার কাছে যাচ্ছেন, তা আমার আসলে মনে হলো যে আসলে বাংলাদেশের ভেতরে কেমন ভূমিকম্প হয় আমি একটু দেখি। যে আমাদের বাউন্ডারির ভেতরে, আমাদের আসলে বাউন্ডারির বাইরে বেশি ভূমিকম্প হয়, আমাদের বাউন্ডারি থেকে আরেকটু বাইরে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে ভূমিকম্পের সংখ্যাটা অনেক বেশি।
বাট আমার আজকে মনে হলো যে আমি বাংলাদেশের ভেতরের ভূমিকম্পগুলো দেখি, তাতে আসলে অ্যাভারেজ আমি যে জিনিসটা দেখলাম যে অ্যাভারেজ প্রতি বছর বাংলাদেশে আসলে 8টা থেকে 10টা ভূমিকম্প একদম বাংলাদেশের ভেতরে হয়। তবে এই ভূমিকম্পগুলোর বেশিরভাগেরই সেন্টার দেখা যাচ্ছে, উৎপত্তিস্থল দেখা যাচ্ছে সিলেট কিংবা চিটাগং এই রিজিয়নগুলোতে। বাট ঢাকাতে কিন্তু আসলে ভূমিকম্প হয়েছে, হয়নি এমন নয়, তবে খুব কম। আপনারা সবাই মনে হয় জানেন যে 2023 সালের দিকে একটা ভূমিকম্প হয়েছিল, যেটার উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহারে। এছাড়া 2019 সালেও একটা ভূমিকম্প, তার মাত্রাটা এত ছিল না। মাত্রাটা অনেক কম ছিল, সেটার মাত্রাটা ছিল 3.7। এর আগে 4.3 একটা ভূমিকম্প হয়েছিল, ওটার উৎপত্তিস্থল ছিল গাজীপুরে, এটা 2019 সালে হয়েছিল। বাট এই দুইটা ছাড়া কিন্তু মোটামুটিভাবে যে গত 7-8 বছরে ঢাকাকে ধরে বা ঢাকার এই 50 কিলোমিটার বা 30 কিলোমিটারের মধ্যে আমরা কিন্তু এরকম কোনো বড় ভূমিকম্প পাইনি, যেটা আমরা শুক্রবার সকালে আমরা পেলাম। শুক্রবার সকালে আমরা মনে হয় সবাই আমাদের নিত্যদিনে যে কাজগুলো করছিলাম সেভাবেই করছিলাম, এবং হঠাৎ করে কিন্তু একটা শব্দে অনেকের ঘুমও ভেঙে এবং গেছে, সবাই বাসায় ছিল এবং সবাই কিন্তু ভূমিকম্পটা মানে সবাই ফিল করেছে। এবং একটা বিষয় আমি দেখি যে সবাই খুব আতঙ্কগ্রস্ত হয়েছে। আমার বাড়িতে তো আমি আছি, আমার মিসেস আছে এবং ছেলে আছে, যে দেখলাম যে ভূমিকম্প হলো, তারা আমার মিসেস আমার ছেলেকে নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। তা আমি আসলে যেহেতু ভূমিকম্প অফিসে কাজ করি, স্বভাবতই আমার আর সে সুযোগটা হয়নি। আমি আসলে প্যান্ট পরে, যেহেতু আমার একটা জাতীয় একটা দায়িত্ব আছে, আমি যেহেতু গভর্নমেন্টের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের দায়িত্বে আছি, আমি আসলে আমার মতো বের হয়ে আমি অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি অনেক সাংবাদিক ভাই চলে এসছেন, এবং তখন ইন দিস টাইম অবশ্য আমাদের অফিসে আমাদের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বা ভূমিকম্পের যে তথ্যটা এটা রেডি করে ফেলেছে। তো আমি আসলে গিয়ে যেটা তথ্য পেলাম যে আসলে ভূমিকম্পটা ঢাকা শহরে মানুষ যারা উপরের দিকে ছিল, বিশেষ করে 7তলা 8তলা 6তলার উপরে, তারা সবাই খুব ফিল করেছেন এবং অনেকে আতঙ্কগ্রস্ত হয়েছেন। আপনি যেটা বললেন যে সবার একটা ট্রমা টাইপ আছে, এখনও হয়তো আছে। তো আমি আসলে সবাইকে বলবো যে আমি প্রথম দিন এই ভূমিকম্পটার পরে বলেছিলাম যে ভূমিকম্প যদি একটা বড় মাত্রার ভূমিকম্প হয়, যদিও আমরা এটাকে একটা মাঝারি মাত্রার ভূমিকম্প ক্যাটাগরিক্যালি আমাদেরকে বলতে হয়েছে, যেহেতু এটা 5 থেকে 6-এর ভিতরে, বাট বিষয়টা এমন যে এটা 5.7 হয়েছে, বাট আমাদের জন্য কিন্তু এই ভূমিকম্পটা একটা বড় ভূমিকম্প, কারণ আমরা আসলে এটাতে অভ্যস্ত নই। যদি এটা জাপানে বা যদি ইন্দোনেশিয়ায় হতো, তাহলে হয়তো এই ভূমিকম্পটা আমাদের কাছে হয়তো ওই রকম মনে হতো না, মনে হতো যে একটা স্বাভাবিক কম্পন মনে হতো। কারণ আমি যখন জাপানে পড়াশোনা করি, আমি ভূমিকম্পের উপর এমএস করেছি। আসলে তখন কিন্তু আমি একদিন রাতে আপনার 8.7 একটা ভূমিকম্প আমি ফিল করেছি। তো আমি জাপানে 2007 সালে, তখন আমি কিন্তু বেশ মানে আতঙ্কগ্রস্ত আমি হয়েছিলাম, কারণ আমি কিন্তু আসলে এই ভূমিকম্পে অভ্যস্ত ছিলাম না। তো তখন আমি ওই রাতে, তখন জাপানে রাত মেবি 11টার মতো, বাংলাদেশ টাইম 8টা, আমি কিন্তু ওইখান থেকে ফোন করে আমি আমার মাকে বলতেছি, মা তুমি আমাকে মাফ করে দিও, আমার মনে হয় জীবনে আজকেই আমার শেষ। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে স্ট্রাকচারগুলো ভেঙে যাচ্ছে। আমি আমার মিসেসকে ফোন করে বলতেছি, আজকে তো হয়তো একটু পরে আমি মরে যাবো, আমাকে তো সবাই মাফ করে। আমি এরপরে আমি খুব মজার একটা ঘটনা, আমি ফোন করে দিলাম আমাদের যে ফ্রন্ট ডেস্কে আছে, আমি তো যেহেতু গভর্নমেন্ট ক্লাসে ছিলাম, তো ফ্রন্ট ডেস্কে জিজ্ঞাসা করলাম আসলে আমার কি হবে। আমাকে বলতেছে কিচ্ছু হবে না, যদি এই ভূমিকম্পে কিচ্ছু হবে না, আপনি নিরাপদে থাকেন, আপনি উত্তেজিত হইয়েন না। তো আসলে আমাদের বাংলাদেশে আমাদের যেটা হয়েছে, আমরা কিন্তু এই ভূমিকম্পর পরে খুব প্যানিক ফিল করেছি, কিন্তু আসলে একটা বড় ভূমিকম্প হলে এরপরে কিন্তু আফটার শক হয়। তো এই আফটার শকটাই আসলে এখানে হচ্ছে। তবে হ্যাঁ, আফটার শকটা দুরকম স্কেলে হতে পারে। একটা মৃদু হতে পারে। মৃদু হলে কেমন হয়, যে আফটার শকটা 72 ঘন্টা হলো বা সপ্তাহ ধরে হলো, আবার অনেক সময় এই আফটার শকটা অনেক দীর্ঘ সময় ধরে হতে পারে। এটা কয়েক সপ্তাহ, ইভেন কয়েক মাস ধরেও হতে পারে, থেমে হতে পারে। হ্যাঁ, মাস ধরেও হতে পারে। কারণ কি, যখন একটা ভূমিকম্প 7-এর উপরে হয়, তখন কিন্তু আফটার শক এরকম 6 মাস 1 বছর ধরেও হওয়ার রেকর্ড আছে। তবে এই আফটার শকের যে ইন্টেন্সিটিটা, মানে যে তীব্রতাটা, যেমন আমাদের 5.7 হয়েছে বা এর চেয়ে নিচে, তো অবশ্যই আফটার শক, এখন আফটার শকটা ধীরে ধীরে হ্যাঁ, তখন এটার মাত্রাটা কমে যায়।
তো আসলে আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, গতকাল যেটা হয়েছিল, গতকাল সকালে একটা হয়েছে, আমরা কিন্তু খুব প্যানিক ফিল করেছি, মনে হচ্ছে আরেকটা হবে। আবার বিকেলে যখন রিপিট দুটো হলো, তখন কিন্তু আমরা আরো বেশি প্যানিক ফিল করেছি। তবে আমার রুবায়েত কবির, আপনার কাছ থেকে শুনবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মেজর অবসরপ্রাপ্ত AKM শাকিল নেওয়াজ। আমরা একটু শাকিল নেওয়াজের কাছ থেকে শুনে আসতে চাই। শাকিল নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভূমিকম্প এবং আতঙ্কে ঢাকা। শুধু ঢাকা না, ঢাকার আশপাশের জেলাগুলোতেও এক ধরনের আতঙ্ক রয়েছে। আমাদের ভূমিকম্প বিশেষজ্ঞ, তিনি ভূমিকম্প নিয়ে গবেষণা করেন এবং জাপানেও তিনি এই বিষয়ের উপরে পড়াশোনা করেছেন। তিনি আফটার শক নিয়ে বলছিলেন এবং কম্পনের যে মাত্রাটা 5.7, এটি তিনি বলেছেন যে 100 বছরের মধ্যে এত কম্পন হয়নি এবং এরপরে আফটার শকটা 3 মান্থস 6 মান্থস কন্টিনিউ করতে পারে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই ভূমিকম্পের পরে বেশ কিছু জায়গায়, বিশেষ করে রাজধানী ঢাকায় বেশ কিছু ভবনে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন নিহত হয়েছেন এবং অনেক আহত হয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, এটির আসলে পূর্বাভাস হয় না, এটি আসলে মানুষের ঠেকাবারও কিছু নেই, সুযোগও কম। তো আমাদের এখানে ভূমিকম্পগুলোতে যে হওয়ার পরে এই প্রথম বেশ ক্যাজুয়ালিটি দেখলাম আমরা, বাট মানুষের মধ্যে এক ধরনের ট্রমা কাজ করছে। ট্রমা কাজ করাটা এটি খুবই স্বাভাবিক, মৃত্যুর ভয় সবারই আছে। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে বড় শহরগুলোতে অপরিকল্পিত নগরায়ন তো অন্যতম কারণ। এরকম বাস্তবতায় আসলে আপনি যেহেতু রেস্কিউ করবার অভিজ্ঞতা বা রেস্কিউ স্পেশালিস্ট, ভূমিকম্পর পরবর্তী বা ভূমিকম্পের সময় আসলে করণীয়টা কি? আমরা কি আসলে আমাদের যারা দায়িত্বশীল রয়েছেন বা রাষ্ট্র, এটিকে কি সঠিক পরামর্শ দিচ্ছেন কিনা, বা এটির যে গাইডলাইনটি হওয়া উচিত সেই গাইডলাইনটি দিতে পেরেছেন কিনা বা পারছেন কিনা? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, প্যানিক হবে কেন? হোয়াই আই উইল বি ফ্রাইটেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। যখন আমি জানবো না কোনো কিছু, তখন কিন্তু আমি সারপ্রাইজ হব। তো আমি বেসিক থেকে আসি। আপনি কি প্রাইমারি লেভেলে কোনোদিন শিক্ষা বা ভূমিকম্প আগুন সম্পর্কে শিক্ষা করেছি, বা বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা এটা আছে? সেকেন্ডারি টারশিয়ারি লেভেল বা আমি যে ইনস্টিটিউশনে চাকরি করতেছি সেখানে কোনো দিন ড্রিল বা কোনো কিছু করাচ্ছি? আমাদের সব জায়গায় কিন্তু এখানে ব্যর্থ রয়েছে, গ্যাপ রয়েছে, দেখে আমরা কিন্তু ট্রমাটাইজড হচ্ছি, সারপ্রাইজ হচ্ছি, সবই হচ্ছি। যদি আজকে আমরা ড্রিল করতাম, ইটস এ মাইন্ডসেট গেম। আপনি এই ব্যক্তি যখন সিঙ্গাপুরে যাচ্ছেন 20 বার আপনি কিন্তু ফায়ার ড্রিল, ভূমিকম্প ড্রিল বা আমেরিকা যাচ্ছেন করছেন, কারণ জানেন যে ইউল হ্যাভ টু কাউন্ট দি পেনি যদি না করেন। আবার সেই ব্যক্তি বাংলাদেশে এসে আপনি কিন্তু বলতেছেন যে না, আমি কেন করবো, আমি তো মালিক। ইটস দ্য মাইন্ডসেট। তো আমাদের যেটা হলো, রুবায়েত কবির তিনি বিশেষজ্ঞ, তিনি বলছিলেন যে জাপানে তিনি পড়াশোনা করেছেন এই বিষয়ে, জাপানে এর চেয়ে ভয়াবহ কম্পন হয় কিন্তু সে জায়গায় কোনো প্যানিকড হয় না মানুষ, তারা ড্রিল করছে। এবং আমি বলছি, আমি রেস্কিউর হলে পরেও আমি কিন্তু এই সিসমোলজি জিওডিসি নিয়ে পড়ালেখা করা, সেই জন্য আমি বলতেছি জাপানের দেখেন রেস্কিউর পয়েন্ট অফ ভিউতে ফেমাস স্ট্যাটিস্টিক্সে বা ইনসারাক যদি দেখেন, জাপানের 80 থেকে 90% রেস্কিউ কিন্তু এই কমিউনিটি ভলেন্টিয়াররা করে, কারণ দে আর সো এক্সপার্ট। তারা ডেলি দে স্টার্ট দেয়ার লাইফ উইথ দি ডিজাস্টার। যেখানে যাবে তাদের দিনই শুরু হয় ডিজাস্টার দিয়ে, এন্ড অফ হয় ডিজাস্টার দিয়ে। তো আমাদের এই কালচারটা কিন্তু এখানে নাই। আজকে আপনি বলছেন শক যেটা হয়েছে 5.7, এটাকে আরও প্যানিক করছি আমরা বিভিন্ন জনে বিভিন্ন তথ্য দিয়ে। এখানে কিন্তু এক্সপার্টিসরা যারা একটা বলতেছে, এখন বহুত রকম এক্সপার্টিস জমে গেছে এখানে। তো এটাকে সারপ্রাইজ করা হচ্ছে। আপনাকে ইউনিট টু আন্ডারস্ট্যান্ড, আপনি এটা কিন্তু এই জায়গাটা ছিল কেন, 5.7-এর এত বিভৎসতা হয়েছে কেন ঢাকাতে? আপনি পোর মাটিতে, পোর সয়েল, বিল্ডিং কোড মেনে চলে না, তার শ্যালো ফোকাস আর্থকোয়েক উইথ দি ক্লোজ প্রক্সিমিটি, সব কিছু নিয়েই কিন্তু আপনার এই জিনিসটা হয়েছে। তারপর আরেকটা হয়েছে আমরা মেন শক, আফটার শক, ফোর শক, এইগুলো নিয়ে পুরো গ্যামেট করে আরও এটা প্যানিক সৃষ্টি করে দিয়েছে। আপনি বুঝতে হবে 5.7-এর পরে আর কোনো ভূমিকম্প কি এর উপরে গেছে? তার মানে 5.7 হলো মেন, বাকিগুলো হলো আফটার শক। নাও এখন স্ট্রেস এবং স্ট্রেন বলতে একটা জিনিস আছে, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সেটেল ডাউন হচ্ছে। ইট উইল টেক টাইম। বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, গ্যারান্টি না, শতকরা 98%, আর 2% হলো আল্লাহ তালা।
এখানে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, হতে পারে যদি মধুপুর ফল্টে যদি প্রেশার ডাইভার্ট হয় বা অন্য ফল্টগুলোতে প্রেশার ডাইভার্ট হয়, সেগুলো থেকে সব আছে, কারণ ওগুলো প্রেশারাইজড হয়ে রয়েছে, ওগুলা থেকে সম্ভাবনা। কিন্তু এই জায়গা থেকে মানে নরসিংদীতে যে ফল, হ্যাঁ, নরসিংদীর থেকে বড় ধরনের হওয়ার কারণ একটা কোকের বোতল যখন ছাড়েন তখন কিন্তু এটাকে প্রেশার হয়ে বের হয়ে যায়, এটাকে প্রেশার কিন্তু আপনার বের হয়ে গেছে, এখন আস্তে আস্তে কিন্তু এটা সেটেল ডাউন হচ্ছে, এটা কম হচ্ছে। এখানে আতঙ্ক হওয়ার কিছু নাই, বাট একেবারে আপনি বলতে পারবেন না যে বাংলাদেশ ভূমিকম্প হবে না, ভূমিকম্প হবে। এর জন্য আমাদের লাইফ কিন্তু শুরু করতে হবে সেফটি দিয়ে। আমি আপনার কাছে একটু জানতে চাই, একটি প্রশ্ন রাখতে চাই শাকিল নওয়াজ, সেটি হচ্ছে যে কোনো ডিজাস্টার হওয়ার পরে আমরা কিন্তু অনেক বেশি সচেতন, অনেক বেশি সতর্ক হবার তাগিদ দেই বা সরকারের উদ্যোগ দেখি, ঠিক দেখবেন 15 দিন পর কিন্তু এটি বেমালুম আমরা ভুলে যাই। নট 15 দিন, ইটস 72 আওয়ার্স, 3 days, 72 কিন্তু আওয়ার্স এর পরে আরেকটা করা উচিত, আমরা সবসময় বলি এটা করা উচিত, ওটা করা উচিত, কিন্তু করছি না। এটা করছি না, আমাদের তো আমরা আপনার প্রবলেমটা হলো গোড়াতে। আপনার অভিজ্ঞতা কি বলে? প্রবলেমটা তো গোড়াতে। আপনি দেখেন এফআর টাওয়ারে যখন আমি লোকজনকে উদ্ধার করলাম, একজন ভদ্রলোককে উদ্ধার করলাম, সে বললে যে ভাই প্রত্যেক দিন ড্রিল করালে আমি ড্রিল করব, কারণ হি ইজ এক্সপিরিয়েন্স, কারণ তার জীবন দেওয়া তখনই করছিল, তাকে এই জায়গা থেকে উদ্ধার করে আসছে। আর বাকি লোকরা তো দৃশ্য দেখে নাই বা ওই রকম প্রবলেমে পড়ে নাই। আর আমাদের কালচারটা, সোশ্যাল কালচারটা এরকম, উই আর নট সেফটি মাইন্ডেড। আমি জীবনের প্রথমটা আমার শুরু হয় না সেফটি দিয়ে, অথচ বাইরে জীবনের প্রথমটাই সেফটি, কালচার, ইথিকেটস, নর্মস এগুলো দিয়ে শুরু হয়। জাপানের লোক এত ভদ্র কেন বা কেন, তারা জীবনের প্রথম থেকেই তাদের এই কালচারটা ডেভেলপ করে। আমাদের কালচার কিন্তু ওইভাবে ডেভেলপড হয় না। সেটা কি নাগরিকের দুর্বলতা না এটা সব জায়গায়, এটাকে হোলিস্টিক অ্যাপ্রোচ, এটা হলো ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ, তারপরে হলো নাইভার, তারপরে পাবলিক প্রাইভেট এবং গভর্নমেন্ট সবাই নিয়ে কিন্তু এই জিনিসটা। কিন্তু উদ্যোগটি কে নিতে হবে? উদ্যোগটা অবশ্যই গভর্নমেন্টকে নিতে হবে, এটা বাস্তবায়িত কিন্তু প্রত্যেকটা টায়ারে করতে হবে। গভর্নমেন্টকে, হু ইজ দি গভর্নমেন্ট, এটা হলো পলিটিক্যাল মাইন্ডসেট, পলিটিক্যাল লিডারদের মাইন্ডসেট ঠিক হতে হবে। যদি আজকে পলিটিক্যাল লিডাররা এক মাইন্ডসেটে আসে, এরকম সেফটি কনসার্ন আসে, পিপল উইল বাউন্ড টু ওবে ইট। আপনি এই কোডগুলো কেউ অমান্য করে, পলিটিক্যাল লিডারও অমান্য করে, এটা কিন্তু মিডল ক্লাস আমরা এটা করি না। তারা যদি রেকটিফাই হইতে পারে, আমি বলি যে পুরো নেশন, পুরো আপনার অভিজ্ঞতা কি বলে? আসলে ঢাকা শহরে কিন্তু ঢাকা শহরের অধিকাংশ মানুষ প্যানিকটেড। প্যানিক হওয়ার কোনো কারণ নেই। দেখেন না, এই প্রশ্নটি ওটি না। ঢাকা শহরে আসলে যে ভবনগুলো আছে, স্থাপনাগুলো আছে, আমরা দেখলাম রাজুক বা নানান অথরিটি, এত শতাংশ ভবন ঝুঁকিপূর্ণ, এত শতাংশ ভবন নানান ধরনের অনিয়মের মধ্যে। দেখেন আমি এই গ্যামেটের ভিতরে ছিলাম, এইগুলো নিয়মের মধ্যে আনবার যাদের দায়িত্ব, তারা কি করছেন? আমি আপনাকে বলি প্রথমে, যেটা হলো আমি এই ইয়ের ভিতরে ছিলাম, তো সিডিএমপির মাধ্যমে একটা হাইপোথিসিস একটা ডেভেলপ করছে, এত 72,000 বিল্ডিং ভেঙে যাবে। আই আজ দেম কোশ্চেন যে ডিড ইউ কাউন্ট ইন্ডিভিজুয়ালি? বলে না, আমরা স্যাম্পল নিয়ে করছি। এখন স্যাম্পল নিয়ে করলে পরে আপনি এইভাবে হবে না। ইন্ডিভিজুয়ালি রাজু করে বলেন, ইন্ডিভিজুয়ালি সে দেখছে কিনা যে 5 লক্ষ 6 লক্ষ বিল্ডিং এই সহনীয় হলে পরে ভেঙে পড়ে যাবে। ইন্ডিভিজুয়ালি কাউন্ট করছে? কাউন্ট করা নেই। আমরা হাইপোথিসিস ওয়েতে এগুলো বলছি দেখেই লোকজনের ভিতরে কিন্তু আরও প্যানিক হয়ে যাচ্ছে। কিন্তু রাজুকের উচিত হবে, সরকারের উচিত হবে ইমিডিয়েটলি প্রত্যেকটা বিল্ডিং আপনার কিন্তু কাউন্ট করা, অ্যাসেস করা। আমি আপনাকে বলতে পারি ঢাকার যে আছে পুরাতন ঢাকাতে আপনি কিন্তু 80-90% বিল্ডিংগুলো এই হইতে পারে, আর যেগুলো 70 থেকে 75% এটা আর্টিফিশিয়াল আর্থ ফিলিং এরিয়া, এগুলো কিন্তু কোড মেনে হয় না, মেনে হয় না। এগুলো আপনি অ্যাসেস করেন, যেগুলো হলো একদম মানে না সেগুলো লাল দেন কাম হোয়াট মে, এটা ভেঙে ফেলতে হবে। তারপরে শাকিল নওয়াজ, আপনার কাছে আবারও শুনবো। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মেজর AKM শাকিল নওয়াজ, এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, ভূমিকম্প পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবায়েত কবির। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আলোচনায় ছিলাম শাকিল নওয়াজ, আপনার কাছে আসলে আমাদের এখানে যে প্যানিক যে ছড়ায় এবং
বিভিন্ন জন বিশেষজ্ঞ বিভিন্নভাবে মন্তব্য করছেন বা বিভিন্ন অপিনিয়ন দিচ্ছেন। হ্যাঁ, তাদের অপিনিয়ন এক একজনের পর্যবেক্ষণ এক এক রকম থাকতেই পারে, কিন্তু মানুষ তো ভয় পাচ্ছে। ভয় পাওয়া দেখেন, একটা ইন্ডিভিজুয়াল, আমি কাম হোয়াট মে, বাংলাদেশ ভূমিকম্পের জন্য আপনার রিক্স থ্রেডেন এরিয়া, আপনি যদি বলেন ইন এবং যদি বলেন আউটসাইড দি কান্ট্রি, কারণ আমাদের আছে শিলং মেসিভ আছে, তারপরে হলো হিমালয় আর্ক আছে, তিব্বত ফল্ট আছে, সেগাইন ফল্ট আছে, তারপর সাবডাকশন হচ্ছে। এটা মানে ভূমিকম্প থেকে আপনি করতে পারবেন না, এখানে টুডে অর টুমোরো এটা হবেই। এবং আপনার যদি পৃথিবী সৃষ্টি হয়েছে ভূমিকম্পের মাধ্যমে, পৃথিবী ধ্বংসই হবে এই ভূমিকম্পের মাধ্যমে। দেয়ার ইজ এ পে অ্যান্ড এজ, ভাই জানবে এগুলো হবে। পৃথিবী একসময় ভেঙে এক হবে, আবার পৃথিবী আরেক রকম হবে। এটা হলো পৃথিবীর সিস্টেম, এবং চাঁদেও এটা হচ্ছে। তো এখানে আমার ইন্ডিভিজুয়ালি যেটা হলো, ভাই আপনি রিক্টার স্কেল গুনতে যাবেন কেন? আপনি জানেন আমার দেশ হলো ভূমিকম্প থ্রেডেন দেশ, এখানে আপনার সেফটির কোনো বিকল্প নাই, ইন্ডিভিজুয়াল সেফটি নিতে হবে। ইন্ডিভিজুয়াল সেফটির ভিতরে বিল্ডিং কোড মেনে বিল্ডিং বানান। এখন তো আর আপনি কোড নিয়ে বিল্ডিং, তো যে বিল্ডিংয়ে আছে করা যাবে না। তো এই বিল্ডিংয়ে একটা সহনীয় জায়গায়, সেফ জায়গায় আমার পজিশন নিতে হবে, থাম রোল, সেফ জায়গা আইডেন্টিফাই করে পজিশন নিতে হবে। এবং ভূমিকম্প হওয়া মাত্র, পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে এটা 60 বা 40 সেকেন্ডের উপরে যায় নাই। নেপালে যদি বলেন 25 সেকেন্ড, বা আপনার যদি বলেন 35 সেকেন্ড, এরকম হয়েছে। তো আমরা ধরে 1 মিনিট, তো ওই জায়গাতে আপনি 1 মিনিটে সহনীয় শক্তি আপনার অর্জন করতে হবে, যে ভূমিকম্প হওয়া মাত্র আমি সেফ জায়গায় যাব, আমি কাউন্ট করব 60, 59, এভাবে এক আসবো, তারপরে সব কিছু ঠিক থাকলে পরে আমি ওপেন স্কাইয়ের নিচে চলে যাব পরবর্তী সেফটি জায়গা বলতে কোন জায়গাগুলোকে বোঝাবেন? দেখেন, আমি এটা বলবো, যেহেতু আমি রানা প্লাজা অপারেশনে ছিলাম, নেপালে ছিলাম, বোহল অপারেশনে ছিলাম, তারপরে আমি পেরুতে বিভিন্ন জায়গায়, তারপরে ইনসারাগে আমি কোয়ালিফাইড ফিমা। ওই অ্যাসপেক্টের সবচেয়ে সুন্দর এবং মজবুত জায়গা হলো ভীম এবং কলামের সংযোগস্থল। এটা আউটার হবে না। ঢাকা শহরে আজকে যে লোকগুলা মারা গেছে তারা কিন্তু সারফেস ক্যাজুয়ালিটি, যারা আউটার পজিশন নিচ্ছে তারাই পরে মারা গেছে। আপনার আমাদের যেটা হলো রানা প্লাজাতে যারা আউটারে নিয়েছে তারাই কিন্তু পেস্ট হয়ে গেছে। তো এটা ইনার সাইডে নিতে হবে। দ্বিতীয় হলো, এটা না পেলে পরে আপনার ইনার ওয়ালের আপনি পজিশন হবে। তৃতীয় হলো, দুইটা ওয়ালের যে সংযোগস্থল আছে কর্নার, এই কর্নারের জায়গায় আপনি পজিশন নেবেন। আপনি শক্ত আপনি টেবিল রাখেন, ওখানে শক্ত টেবিল না থাকলে পরে আপনি কুশন রাখেন, কুশন না রাখলে পরে আপনার হেলমেট রাখেন, মোটর সাইকেলে হেলমেট রাখেন, হেলমেট না থাকলে পরে আপনি বালতি রাখেন, বালতি না রাখলে পরে আপনার হলো বল রাখেন। সোজা কথা, আপনার মাথা নিচুর দিকে মাথা প্রটেক্ট করতে হবে 1 মিনিট। তারপরে বাকি হলো এর বেশি আর হবে না। আপনার রেজিলিয়েন্সি দরকার আমার 1 মিনিট। আচ্ছা, এই রেজিলিয়েন্সটা ডেভেলপ করেন, তাহলে তো কনফিডেন্ট আপনি হয়ে গেলেন। ড্রিল করেন। আপনি রাত্রেবেলা ঘুমানোর সময় মনে করলাম যে ভূমিকম্প আজকে হয়তো একটু ড্রাই প্র্যাকটিসে যাই, খাবারের সময় সকালবেলা একটু করলেন, তাহলে আপনার এক্সারসাইজ হবে, আপনার অ্যাওয়ারনেস ডেভেলপ হবে, দ্যাট উইল বুস্ট ইউর কনফিডেন্ট। কিন্তু এত গেল ভবনের ভেতরের সিকিউরিটির বিষয়, বাইরে আউটসাইডার সিকিউরিটি, আউটসাইডের সিকিউরিটি আপনাকে ওইটাই করতে হবে। এখন সোজা কথা, ইট উইল মেক লাভ, যদি আমি পুরাতন ঢাকার ভেরি ঘিঞ্জি জায়গা যাই, আই শুড পুট অন দ্য হেলমেট, মোটরসাইকেল হেলমেট পাওয়া যেতে হবে, কারণ এখানে সিকিউরিটি পৃথিবীর কেউ দিতে পারবে না। কারণ পুরাতন ঢাকায় দেখেন মাংস কেনার জন্য গলির ভিতরে গেছে, ওখানেই কিন্তু আপনার পরে মারা গিয়েছে। এটা কিন্তু উদ্যোগ নিতে হবে আমাদের ওপেন স্পেসের জন্য। সেই জন্য বললাম সারফেস ক্যাজুয়ালিটির জন্য, ফলিং অবজেক্টের জন্য। ভূমিকম্পের সবচেয়ে বেশি লোক মারা যায় ফলিং অবজেক্টের জন্য। এই যে আপনার লাইট আছে, ফ্যান আছে, এই যে আপনার ডেকোরেশন আছে, সিলিং আছে, বড় আর্মিরা আছে, 5 লাখ টাকা দিয়ে আপনার বড় বড় শোকেস কিনেছেন, এগুলো পরেই কিন্তু মারা যাবে যতক্ষণ পর্যন্ত এগুলো বোল্টেড বা শক্ত না করবেন। সেই জন্য ভূমিকম্পের পূর্বে কিছু কাজ আছে, এরকম অবজেক্ট থাকলে পরে সেগুলো বোল্টেড করতে হবে, সিলিং করতে হবে, টাই আপ করতে হবে, তাইলে কিন্তু আপনার নির্মাণ সামগ্রীর কোনো ত্রুটি আছে কিনা? ডেফিনেটলি নির্মাণ সামগ্রীর ক্ষেত্রে আমাদের দেশের আমি বলি, ঢাকা শহরের বড় আগুনগুলো ব্লেজড আপ হয় কেন?
পুরাই না, এখানে কিন্তু আপনার ফায়ার প্রুফ ওই জিনিসগুলোই হয় না, সব হলো মডার্ন কন্টেন্ট আপনারা ইউজ করতেছি, যেগুলোতে হাইড্রোজেন সায়ানাইড, বেনজিন, ফসফোনেট, হাইড্রোক্সাইড, ফর্মালডিহাইড, এই গ্যাসগুলো উইথিন ফ্র্যাকশনের ভিতরে হচ্ছে এবং মানুষ কিন্তু সাফোকেটেড হয়ে মারা যাচ্ছে। তো আমার মনে হয় যে নির্মাণ সামগ্রীর ভিতরে এখন কিন্তু সময় এসেছে যে আমরা বিয়ারিং, প্যাড, রোলিং এগুলো ইউজ করব, কেন মডার্নাইজেশন ভবন নির্মাণের ক্ষেত্রে। আর আরেকটি জিনিস, লাইট ওয়েট জিনিসপত্র আমরা ইউজ করব কিনা। মিস্টার শাকিল, আরেকটি জিনিস বলা হচ্ছে যে আমরা এই যে গত শুক্রবারে যে ভূমিকম্পটি হলো, সেই কম্পনের ফলে যদি ঢাকা শহরে কোনোভাবে আরও বড় ধরনের ডিজাস্টার হতো, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ফায়ার আসলে নিয়ন্ত্রণ করা যেত না, কারণ আমাদের প্রচুর গ্যাস লাইন, প্রচুর ইলেকট্রিসিটি লাইন, যেগুলোর পরিকল্পিত না অপরিকল্পিত মন্তব্য করতে পারছি না। এই জায়গা থেকে আসলে সেফটির দেখেন আমাদের বড়, অথবা এই মুহূর্তে যদি আসলে হয়, তাহলে এই মুহূর্তে আমাদের তো কোনো প্রিপারেশন নেই। এই মুহূর্তে হলে পরে ফায়ার হবে, কোনো অসুবিধা নেই, বাট ফায়ার হবে সময় আছে। যেমন দুপুরে যদি আপনার ওই দিন যদি 10টা 11টা রান্না করার সময় যদি হতো, পুরা ফায়ার অ্যান্ড ফায়ার হতো। এখন রাত্রিবেলা হলে পরে চোলা কিন্তু হবে না, কিন্তু ইলেকট্রিক্যাল থেকে ফায়ার আপনার এটা হবে। সেই জন্য হলো যে আপনার যদি চিলি আর্থকোয়েক থেকে 1961-এ যে আর্থকোয়েক হয়েছিল, সেটা থেকে বড় একটা এক্সাম্পল, সেখানে কিন্তু ফায়ার এবং গ্যাসে কিন্তু অনেক লোক মারা গিয়েছিল। তারা বিল্ডিং কোডে এটা ইনক্লুড করেছে, স্টিল স্ট্রাকচারে তারা গিয়েছে 10 মাত্রার উপরে ভূমিকম্প সহনীয়ের জন্য, এবং ইলেকট্রিক্যাল এবং গ্যাসে তারা ওয়াটার শাটডাউন সিস্টেম তারা তৈরি করেছে। সেম রিক্টার স্কেলে 2010-এ ভূমিকম্প হয়েছে, সব অটো শাটডাউন হয়েছে এবং ফ্যাক্টরিগুলো লোক মারা যায় না, ফ্যাক্টরিগুলো আবার এক সপ্তাহের পরে পুরো আবার চালু হয়ে গেছে। তার মানে এটার জন্য বাড়তি কোনো বরাদ্দের প্রয়োজন নেই, শুধু আন্তরিকতা এবং আন্তরিকতা, আমাদের কোড মাইন্ডসেট পরিবর্তন করতে হবে, মাথার মাইন্ডসেট তৈরি করতে হবে। মিস্টার শাকিল, আপনার কাছে আবারও আসবো একটু। রুবায়েত কবির, আপনার গবেষণা কি বলে জাপানে যে ভবনগুলোতে অনেক তীব্র মাত্রায় ভূমিকম্প, আপনি নিজে বলছিলেন বিরতিতে যাবার আগে যে আরও বড় শেক আপনি ফিল করছিলেন এবং আপনি আপনার মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছিলেন, তো সেরকম আমরা প্রত্যাশা করি না আমাদের এখানে হোক। তাদের ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। আসলে তাদের ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে না, আমি যখন জাপানে পড়াশোনা করেছি, আমি কিন্তু ওই সময়টার মধ্যেও তারা আমাদেরকে বিভিন্ন সময় এই ড্রিলটা করিয়েছে। আমাদেরকে একটা ভূমিকম্প হলে কি করতে হবে এটা কিন্তু আমাদেরকে শিখিয়েছে। নট অনলি শিখিয়েছে, আমাদেরকে মাঝে মাঝেই এটা করতে হতো। তো মেজর শাকিল যেটা বললেন যে আসলে আমাদেরকে এই জায়গায় খুব সচেতন হতে হবে। আমরা যদি ভূমিকম্প তো এমন একটা প্রাকৃতিক দুর্যোগ, কোনোভাবেই কিন্তু আমরা এটাকে থামায় রাখতে পারবো না, প্রকৃতি তার নিয়মে কিন্তু হবে। বাট আমরা যদি ভূমিকম্পের জন্য যে ধাপগুলো আছে, ভূমিকম্প তো আসলে আমাদের 3 ধাপে কাজ করতে হয় এর ডিজাস্টার ম্যানেজমেন্টটা। একটা ভূমিকম্প হওয়ার আগে একটা কাজ, ভূমিকম্প চলাকালীন একটা কাজ, ভূমিকম্প হওয়ার পরে কাজ। তো এখানে সবচেয়ে বেশি যে জায়গাটায় কাজ সেটা হলো ভূমিকম্প হওয়ার আগে। ভূমিকম্প হওয়ার আগে যে কাজটা সেটা হলো, আপনি ভূমিকম্প হলে তো ক্ষতি হয় আপনার স্ট্রাকচার, সুতরাং আপনার স্ট্রাকচারটাকে ভূমিকম্প সহনীয়ভাবে বানাতে হবে। আর হলো আমাদের যে শহরটা, এই শহরটাকে আসলে সমন্বিত একটা পরিকল্পনা নিয়ে করতে হবে। আমরা যদি এই শহরটাকে যদি একটা সমন্বিত পরিকল্পনা নিয়ে যদি করতে পারি, তাহলে আমাদেরকে এই ভূমিকম্পের জন্য এই যে একটা প্যানিক, যে ভূমিকম্প হওয়ার পরে অনেকে এখন ঘুমাতে পারছে না। কালকে রাত্রে 12টার দিকে আমাকে নরসিংদী থেকে ইটিভির একজন সাংবাদিক ফোন দিয়েছে যে রুবায়েত ভাই, আজকে কি সম্ভাবনা আছে রাতে ভূমিকম্প হওয়ার? তা আমি বললাম, ভাই ভূমিকম্প তো আসলে পূর্বাভাস নেই। বলে যে না, এই জায়গার লোকজন তো ঘরে যাচ্ছে না, তারা তো বাইরে আছে। তারা রুবায়েত ভাই, আমি একটু প্রশ্ন যোগ করতে চাই। জি বলুন। গত 24 ঘন্টায় 90 বারের বেশি ভূমিকম্প হয়েছে এবং আরেকটি খবর যেটি আসলে আপনি বললেন পূর্বাভাস নেই, কিন্তু দেশের মধ্যাঞ্চল স্থির নয়। এগুলো কি, এই পূর্বাভাসগুলো তাহলে আসলে ভূমিকম্প 90 বার মানে হয়েছে, এটা আসলে আমি বলবো 90 বার কম্পন হয়েছে, এটা আসলে একটা ভুল তথ্য। কারণ আসলে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের দায়িত্বেই আমি আছি। যদি কোনো ভূমিকম্প হতো তাহলে অবশ্যই এটা আমরা, এই অপতথ্যগুলোই আসলে প্যানিক অবশ্যই। এবং এটা আসলে আমাদের দেশে যেটা হয় না, আমাদের দেশে আমরা খুব গুজবে বিশ্বাস করি। আমরা আসলে কোনো একটা জিনিস হয়ে গেলে আসলে আমরা ওই মানে কান নিয়ে গেল চিলে, যে আসলে কবিতাটা আমাদের দেশে লিখেছে, এটা কিন্তু বিশ্বের অন্য দেশে আমার মনে হয় এই জাতীয় কবিতা আছে কিনা। কারণ আমরা কিন্তু আসলে ওই কান নিয়ে গেছে চিলের মতন আমরা সবাই। আমরা
ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়ায় যখন একটা নিউজ দেখি, আমরা আসলে এটা মানে এটা যে সত্যতা আছে এটা যাচাই না করে কিন্তু আমার পিছনে ছুটতে থাকি। আমরা কিন্তু বারবার বলার চেষ্টা করছি যে আসলে একটা বড় ভূমিকম্প হলে এর থেকে কিছু আফটারশক হতে পারে। যদিও এর মাঝে দু একজন বলছে যে এটা হয়তো ফোরশক হতে পারে। এটা এখন আমি ওই যে শাকিল ভাই যেটা বলতেছিলেন না, যে উনি এটা মানে অনেকটা নিশ্চিত হয়ে বলতে পারে যে আসলে এটা আফটারশকই চলছে। আমিও অবশ্যই এরকমই বলবো, বাট যেহেতু এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, আমরা আসলে এটাকে 100% নিশ্চিত করে বলতে পারবো না, কারণ যেহেতু এর পূর্বাভাস না। বাট আমিও বলবো যে এটা আসলে আফটারশক হচ্ছে, আমরা যেন প্যানিক না হই। মানে আফটারশকে আসলে অত রিস্ক নেই। আফটারশক মানে হলো যে শকটা মূল শক হয়েছে তার চেয়ে অবশ্যই সেটা কম। ধন্যবাদ রুবায়েত কবির। মেজর শাকিল, আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটি আপনার কাছে একটি প্রশ্ন রেখে একটু বিরতিতে যেতে চাই। সেটি হচ্ছে ভূমিকম্পের আতঙ্কের কারণে বিদ্যালয়গুলো বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এই প্রশ্নের উত্তর শুনবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আর কাবুল প্রশ্নগুলো সহজ, ফিরছি দ্রুত সময়ের মধ্যে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ আলোচনায় ছিলাম, সরাসরি আলোচনায় যাচ্ছি। শাকিল ভাই, আপনার কাছ থেকে মেজর শাকিল, ভূমিকম্প আতঙ্কের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। আপনি জানেন যে নভেম্বর মাস শেষ দিকে বাচ্চাদের স্কুলের ফাইনাল পরীক্ষা চলছে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলছে। এখন এক ধরনের আতঙ্কের কারণে স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। এটা একটা প্যানিকের একটা ব্যাপার হয়ে যায়। তবে সাধারণ মানুষ প্যানিকটেড হতে পারে, কিন্তু গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো দেখতে হতো যদি ওই রকম বিল্ডিংয়ে ক্র্যাক হয়েছে, বিভিন্ন মাল্টিপল ক্র্যাক হয়েছে বা থ্রেটেন, যেমন ঢাকা ভার্সিটির বিল্ডিংগুলো অনেক পুরাতন, সেখানে খসে পড়ছে, ডেফিনেটলি ওখানে করা উচিত না। তো বিল্ডিং অ্যাসেসমেন্টে যদি ধরা পড়তো বা যে এরকম হয়েছে এটা করা যাবে না, তখনই এটা কিন্তু করা উচিত ছিল। তবে আমি মনে করবো যে সরকারের উচিত ছিল সারা বাংলাদেশের ন্যাশনাল এর একটা ড্রিল করানোর জন্য। লাগাতার 1 সপ্তাহ ড্রিল করতো, প্যানিক কিন্তু অনেক ছেড়ে যেত। এটা যদি করতো, যারা ওনাদের মতো আছে, আমরাই বলি না এত বিশেষজ্ঞ আমরা, বা আমাদের দেখতে পারতো, তাহলে এই ড্রিলগুলা করালে পরে দেখতেন প্যানিক ছুটে যায়। একটা বাচ্চা যদি দেখতো যে না এটা তো মজা, এই জায়গায় এটা, এই ড্রিলগুলা, সবাই কিন্তু ইন্টারেস্ট পারতো, প্যানিক অনেক দূরে হয়ে যেত। তাদেরকে বেসিকটা শেখানো যদি যেত। এরকম একটা ইমার্জেন্সি মোডে 7 দিন যদি লাগাতার করাচ্ছ, তাহলে কিন্তু আমরা কিন্তু অনেকটা মোটামুটি রেজিলিয়েন্সি কিন্তু ডেভেলপ করতে হবে ইন্ডিভিজুয়াল পর্যায়ে। আপনাকে গোড়ায় গড়াতে যাইতে হবে। দেখেন, সিটি কর্পোরেশনকে আপনি বানিয়ে রাখছেন একটা ডিজাস্টারের বা ভূমিকম্পের ইনসিডেন্ট কমান্ডার বানিয়ে রাখছেন। তারা ওয়ার্ড লেভেলে কমিটি বা করবে, কমিউনিটিকে তারা ডেভেলপ করবে। কোনো সিটি কর্পোরেশন উদাহরণ দিতে পারবে তাদের এরকম টিম আছে বা ওয়ার্ড লেভেলে এই কাজ করেছে? তাহলে আপনি কেন করছেন? এই ইনস্ট্রুমেন্টগুলোকে আপনি শক্তিশালী করেন। আমি বলবো যে ভূমিকম্পের সবাই বলে যে ফায়ার সার্ভিস, আর ভাই ফায়ার সার্ভিস আপনাকে যে মাত্রায় আপনারা হাইপোথিসিস ডেভেলপ করতেছেন বা বলতেছেন, ফায়ার সার্ভিস 7 দিন আপনার কাছে যাইতেই পারবে না। তো যেখানে এই যে আমরা 7 জন এখানে আছি, এই 7 জনের ভিতরে যে কয়জনে বেঁচে থাকবো তাদেরকে উদ্ধার প্রক্রিয়া চালাইতে হবে। দিস ইজ দি স্ট্র্যাটেজি। যেখানে কমিউনিটি ইজ দি ফার্স্ট সাফারার অ্যান্ড লাস্ট সাফারার, সেখানে কমিউনিটি রেজিলিয়েন্সিটা ডেভেলপ করেন। জাপান আজকে এত শক্তিশালী কেন? 90% তারা উদ্ধার কার্যক্রম কেন করে? তাদের দিন তারা শুরু হয় ডিজাস্টার নিয়ে, তাদের প্রত্যেকটা লোক হলো ডিজাস্টারের কমিউনিটি। ড্রিল ছাড়া তাদের কল্পনাই করা যায় না। তো তারা একটা রেজিলিয়েন্সিতে তারা হয়েছে। তো আমি যে কোনো ডিজাস্টারের কিন্তু ভালো ওয়েতে কাজ করা এবং খারাপ ওয়েতে কাজ করা। আমি রানা প্লাজার কথা বলতে পারি, আমি প্রত্যক্ষভাবে ওখানে জয়েন ছিলাম। তো ছিলাম, কে রেস্কিউ করছে? এটা তো কমিউনিটি পিপল। কিন্তু তাদেরকে যদি পূর্বের থেকে শিক্ষা হতো হয়তো আমি মনে করি যে আরও 200-300 লোক আরও বাঁচানো যেত। যেহেতু তাদের শিক্ষা ছিল না, সেই জন্য লোকের মৃত্যুর পরিমাণ একটু অনেক বেশি হয়েছে। তো আমি মনে করি যে গভর্নমেন্টের প্রথমত যে বেসিক, যেটা ইজিলি অ্যাটেনেবল অ্যান্ড অ্যাচিভেবল, সেটা হলো কমিউনিটিকে ড্রিল করানো, প্র্যাকটিস করা, রেজিলিয়েন্সি। তারপরে অথবা যারা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ রয়েছে তাদেরও এখানে পর্যাপ্ত এক্স্যাক্টলি আমাদের ইনস্ট্রুমেন্ট যেগুলো তৈরি করেছি সেগুলোকে মুভ অন করা, তাদেরকে করা, সচল করা।
এই পদ্ধতি থেকে ইজি, কিন্তু এটা 1 মাস 3 মাসের ভিতরে সচল করা যায়। আর যেটা হলো কোড পরিবর্তন করে বিল্ডিং অ্যাসেসমেন্ট, লং টাইম একটা দরকার। কিন্তু যেসব বিশেষজ্ঞরা বলছেন যে আরো শক্তিশালী শোক আসতে পারে, দেখেন এটা আমি বলতে পারি বাংলাদেশের দুর্বল জায়গাটা বলতে পারি, যেহেতু আমি ডিজাস্টার নিয়ে পড়ালেখা করছি এবং এগুলো নিয়ে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি বলতে পারবো না যার একটা সাউন্ড, একটা সফিস্টিকেটেড তার রিসার্চ সেন্টার আছে। আজকে যারা বলতেছে জীবনে, আমি বলি না, আমি ফল্ট দেখেছি, আমি বলতে পারি অনেকে ফল্ট লাইন তারা দেখেন এই বাংলাদেশের কোথায়, কারণ যেহেতু আমি ফল্ট ফাইন্ডিং কোর্স করেছি সেই জন্য আমি দেখেছি। এবং অনেকে আছে যারা জীবনেও ফল্ট দেখেন এই ফল্টটা কীরকম। তো এরকম হাইপোথিসিস বইতে বক্তব্য না দেয় আমাদের সায়েন্টিফিক বক্তব্য দেওয়া উচিত। আসলে কি আমি রিসার্চ করেছি কিনা, এই তথ্য আমার কাছে আছে কিনা। একটা ভূমিকম্পের জায়গা করতে হলে পরে আপনার সায়েন্টিফিক, সেখানে স্যাটেলাইট লাগবে, সেখানে টিল্ট মিটার লাগবে, ডিজিপিএস লাগবে, সেখানে আবার হলো মেট্রোলজিক্যাল ইনফরমেশনগুলো লাগবে যে গ্যাস রেডন হচ্ছে কিনা, পানির পরিবর্তন হয়েছে কিনা, বিভিন্ন হচ্ছে কিনা, সব কিছু নিয়েই কিন্তু একটা ইন্ডিকেশনে যাইতে পারবে যে ইয়েস দেয়ার ইজ এ প্রবাবিলিটি বা ইন্ডিকেশন এই জায়গায় একটা বড় ধরনের নিয়ে যেতে পারে। সেটা কিন্তু আমাদের আবার শুনবো আপনার কাছ থেকে। আমরা একটু, আমাদের সাথে আরও একজন অতিথি রয়েছেন, মিস্টার কবির, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। মেজর শাকিল বলছিলেন আমাদের ওইভাবে সায়েন্টিফিক কোনো রিসার্চ নেই। আপনি তো একটি অধিদপ্তরের দায়িত্বে, একটা ডিপার্টমেন্টের, তাহলে আপনারা কিসের ভিত্তিতে কাজ করছেন? আসলে শাকিল ভাই যেটা বলেছেন, আসলে আমাদের দেশে এই ভূমিকম্প নিয়ে আমাদের আসলে রিসার্চের ক্ষেত্রটা আসলে অনেকটাই সীমিত, আমি এটা বলবো। কারণ বর্তমানে যে আমার অফিস, যেটা আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, আমরা আসলে 13টা ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্রের মাধ্যমে আমরা কার্যক্রমটা চালাচ্ছি। আমি যদি বলি যে আমাদের আসলে এই ভূমিকম্প অফিসের যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল সেই 1954 সালে। তখন আসলে আমাদের ম্যানুয়াল পদ্ধতিতে একটা যন্ত্র ছিল এবং এভাবেই আমরা চলছিলাম। তারপরে আমরা 2007 সালে এসে কিন্তু আমরা আসলে এই যুগে প্রবেশ করেছি। আমরা তখন কিন্তু আমাদের যে সেজমোমিটারগুলো, এগুলোকে আমরা ডিজিটাল সেজমোমিটারে রূপান্তর করেছি। তখন কিন্তু আমরা 4টা স্টেশন বসিয়েছি এবং তারপর আমরা 2016-17তে এসে আমাদের আরেকটু নিজেদেরকে আপডেট করে আমরা বর্তমানে 13টা স্টেশন দিয়ে করছি। আসলে রিসার্চ করতে গেলে কি লাগে, একটা অনেক বড় পিছনের ডাটা লাগে, যে ডাটাগুলো এখনও আসলে এখনও আমরা নিজেরা এতগুলো ডাটা পাইনি। হ্যাঁ, তার মানে কি আপনারা অনুমান নির্ভর? না, অনুমান নির্ভর নয়। এখন যেটা যেহেতু সায়েন্টিফিক ইকুইপমেন্টস আপনার নেই, তাহলে আমাদের সায়েন্টিফিক ইকুইপমেন্টস আছে। আমরা এখন যেটা পর্যাপ্ত নেই আমাদের, এখন আমরা যেটা ভূমিকম্প যে পর্যবেক্ষণাগার আমাদের, যেটা এটা একদমই বিশ্বমানের এবং এখানে যে ভূমিকম্পগুলো মানে বিশ্বমানের গবেষণাগার আছে আমাদের, না আমাদের যে আপনাদের সেন্সরগুলো আছে। না, আমি ভাইকে বললাম, ভাই আপনার এখানে রিসার্চে যেমন আমার আমি রিসার্চের জায়গাটা বলতাম। আসলে আমাদের যে সিজমোমিটারগুলো আছে, এই সিজমোমিটারগুলো একেবারেই সফিস্টিকেটেড। আপনি মনে করেন যে আমেরিকায়ও যদি একটা ভূমিকম্প হয় 7 মাত্রা, অবশ্য মাত্রার উপর বেস করে তো জিনিসটা আসবে, ওয়েভটা, আমরা কিন্তু সেটা রিসিভ করি এবং আমরা সেই ভূমিকম্পটা কিন্তু আমরা করি। এখন রিসার্চের জায়গাটা কোথায় গিয়ে করতে হয়, যদি আমার একটা ডাটা সেট লাগে, যেহেতু আমাদের এই ভূমিকম্প পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্রটা শুরুই হয়েছে 2007 সাল থেকে, তো আমাদের আসলে একটা রিসার্চ করতে গেলে 20-30 বছর বা 50 বছরের ডাটা লাগে। তো আমার মনে হয় এই জায়গাটায় যখন হবে তখন হয়তো এই কার্যক্রমটা জোরদার হবে। তবে এক্ষেত্রে যে জিনিসটা, সেটা হলো যে এই ভূমিকম্পের যন্ত্রটাই তো আবিষ্কার হয়েছে আর কত বছর আগে, আজকে থেকে 100 বছর আগে। তো আমাদেরকে আসলে ভূমিকম্প নিয়ে কাজ করতে গেলে যেটা সিনারিও অফ আর্থকুয়েক নিয়ে কাজ করতে হয়। তো সিনারিও অফ আর্থকুয়েক নিয়ে কাজ করতে গেলে যেহেতু এটার এখনও পূর্বাভাস হয়নি, সুতরাং ওই জায়গাটায় কিন্তু আসলে আমাদের সবারই কিছুটা ঘাটতি রয়ে গেছে। কারণ আমি তো আবহাওয়া অফিসে চাকরি করি, আমি কিন্তু ওপেন স্পেসটাও দেখি। ওপেন স্পেস দেখে আবহাওয়ার পূর্বাভাসটা তো যত সহজ, ভূমিকম্পের ক্ষেত্রে কিন্তু একটু জটিল, কারণ আমরা কিন্তু মাটির নিচটাকে ওইভাবে দেখতে পাচ্ছি না। মাটির নিচটাকে দেখতে গেলে এটা অনেক জটিল, যেটা শাকিল ভাই বললেন। যাদের যেসব প্রতিষ্ঠানে কাজ করে এসেছেন তিনি তো সেটি বললেন যে এটি দেখা সম্ভব। একেবারে দেখা যদি সম্ভব হতো তাহলে তারাও কিন্তু ভূমিকম্পের ফোরকাস্ট করতেন। ভূমিকম্পের কিন্তু ফোরকাস্ট এই জন্যই নাই যে আপনি পুরো জিনিসটাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু এটার এক ধরনের অনুমান তো করা যায়। না, অনুমানও নেই। আপনি কিন্তু বিশ্বের কোনো দেশেই কিন্তু ভূমিকম্প আমাদের আবহাওয়া অধিদপ্তর আসলে মুভমেন্টই দেখতে পারে না বা প্লেট পর্যন্ত পৌঁছাতেই পারেনি। আসলে
প্লেট মুভমেন্টটা কি, প্লেট মুভমেন্টটা তো আসলে এটা আপনি জিপিএস বসিয়ে যে প্লেটের যে মুভমেন্ট, এটা আসলে ক্রাস্টাল ডিফরমেশনটা এটা করা যায়। আমাদের আসলে যেহেতু অফিসে আমাদের একটা লোকবল বা আমাদের বাংলাদেশের সব জায়গাতেই তো এখন আমরা বিশ্বমানের দুর্বলতা রয়েছে। রুবায়েত কবির, আপনার কাছ থেকে আবারও শুনবো ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছে, ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ যাচ্ছে আলোচনায়। মেজর শাকিল, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, অনেক আলোচনা হলো, অনেক ভুল আছে, আমাদের অনেক সীমাবদ্ধতাও আছে, এর মধ্য থেকেই আমাদেরকে তো সার্ভাইভ করতে হবে, কিভাবে? দেখেন, জাতি হিসাবে কিন্তু আমরা রেজিলিয়েন্সি সব জায়গাতে আছি। তো ভূমিকম্পের ক্ষেত্রে আমরা রেজিলিয়েন্সি হতে পারবো না কেন? ইটস এ মাইন্ডসেট গেম। আমি মনে করি যে এখন আমাদের দরকার জাতি হিসাবে, যেহেতু আমরা প্যানিক হয়েছি, ফ্রাইটেন হয়েছি, লাগাতার 1 সপ্তাহ সরকারের ঘোষণা করা উচিত ড্রিল হবে। লাগাতার 1 সপ্তাহ আপনি করেন, যেমন স্কুল বন্ধ, বাড়িতে কি ভূমিকম্প হবে না? এটা ডেফিনেটলি সে স্কুলটা করা উচিত হয় না। আমি মনে করি যে স্কুল যখন আবার খোলা হবে, দেয়ার মে বি শক। তখন কি হবে? তখন যদি তাদের এখন কিন্তু ড্রিল তারা জানে না, তখন স্ট্যাম্পেড হবে, আরও লোক মারা যাবে। কিন্তু এখানে তো উচিত ছিল, এখানে আমরা যেটা করি যখন সারপ্রাইজ হলে পরে, যেমন আমি ট্রেন আপ পাত্র, যেমন আমার একটা লোক একজন মারা গেছে, সাথে সাথে কিন্তু আমরা ওই ট্রেনিংয়ের উপরে চলে যেতাম যাতে আর সারপ্রাইজ না হয়। আমার এখানে উচিত ছিল সরকারের কিন্তু 1 সপ্তাহ লাগাতার ড্রিল করে তাহলে প্যানিকটা দূর করানোর জন্য, কারণ বেসিকটা আমাদের জানা উচিত ছিল, যাতে কেউ যদি প্যানিক হলে পরে সারপ্রাইজ হবে, আমার লোক ঘোরাঘুরি করবে, তখনই কিন্তু ক্যাজুয়ালিটি। এবং একই সঙ্গে দেখেন রাজুক আবার নেমে গেল, কোন ভবন ঝুঁকিপূর্ণ? না, রাজুকরে এটা করতে হবে, এটা তার নিয়মে আছে। এটি তো শুধুমাত্র এই পরবর্তী কাজ না, এটি তো বছরব্যাপী করে থাকে, যে যদি ক্র্যাক বের করে থাকে, করে থাকে, দে আর ইন রাইট মুভ, কারণ হি নিড টু আইডেন্টিফাই। এটা কিন্তু এখন এই 3 দিন 72 ঘন্টার পরে স্টপ করলে পরে হবে না, কারণ 72 ঘন্টার পরে দেখবেন যে আরেকটা ফ্রন্ট খুলে, তখনই কিন্তু সবাই ভুলে যায়। রাজুকের এখন উচিত 3টা মার্ক, একটা হলো রেড, আর একটা হলো ইয়েলো, আর একটা হলো গ্রিন। এই 3টা বিল্ডিং ইমিডিয়েটলি তারা 1 বছর করুক। লেট পিপুল টু আন্ডারস্ট্যান্ড, লাল বিল্ডিং মানে এই বিল্ডিংয়ের ভিতরে যাওয়া যাবে না, এবং এটাকে ডেমলিশ করতে হবে। সরকার প্রণোদনা দিতে হবে। দেখেন, আমাদের প্রণোদনা নেই, পুরাতন টাকা হবে না কেন? আমাদের 3 গুণ 4 গুণ প্রণোদনা দিয়ে পুরাতন টাকার পুরা নেশো করে ফেলেন। এত সুন্দর একটা নদী, এটাকে চায়না, এটাকে নতুন একটা সিঙ্গাপুর বানানো যায়, টেমস নদীর মতো বানানো যায়। এটা সদিচ্ছার উপর, এখান থেকে কত টাকা আসবে, কি আসবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের 71 কিলোমিটার আপনি রইল সমুদ্র বন্দরের কাজে লাগাইতে পারতেছি না। এটাকে যে কত রকম হতো, পৃথিবীতে এমন দেশ আছে যারা এই ট্যুরিজমের উপরে তারা চলতেছে। মেজর শাকিল, আপনার কাছ থেকে শুনবো আবারও সময় থাকলে। রুবায়েত কবির, এখন করবোটা কি? আপনারা তো পূর্বাভাস দিয়ে দিলেন। হ্যাঁ, এখন আমরা আসলে আমি বলবো যে আমাদের একটা তো ভূমিকম্প হয়ে গেল, এবং এই ভূমিকম্পটা হওয়ার পর আমরা আফটারশকও পেয়েছি, বা আফটারশকটা আমি যেটা বলেছি যে বড় মাত্রার ভূমিকম্প হলে এই আফটারশকটা অনেক সময় ধরে হয়, মানে আর হবে কি না হবে। বাট এটা যেহেতু একটা 5.7 মাত্রার একটা ভূমিকম্প ছিল, সেক্ষেত্রে এই আফটারশকটা হয়তো আমাদের 72 ঘন্টা পর্যন্ত, আমরা যেটা বলেছি, হয়তো এরপরে এর ইন্টেন্সিটিটাও কমে যাবে। তো আমি মনে করি যে আমরা আসলে আমাদের সেই পুরাতন জায়গাটাই ফিরে যাব, আমরা আমাদের স্বাভাবিক জায়গায় ফিরে যাব। কারণ তবে সচেতন হতে হবে আমাদের। অবশ্যই, হ্যাঁ, আমরা সচেতন, অবশ্যই সচেতনতার কোনো বিকল্প নাই ভূমিকম্পের। মানে মেজর শাকিল যেটি বলছেন, এটি নিত্যদিন, হ্যাঁ, আমাদেরকে ধরতে হবে যে কোনো দিন আমাদের ভূমিকম্প হতে পারে। আমরা তবে আমাদেরকে সচেতন থেকে এই পরিস্থিতিটাকে মোকাবেলা করতে হবে। এর জন্য আমরা যদি ঘর বাড়ি সব গুছিয়ে যদি মনে করি যে আমি গ্রামে চলে যাব, বন্ধ করে দিলাম, ভূমিকম্প কিন্তু আপনি এখন মনে করছেন ঢাকায়, আপনি চলে গেলেন সিলেটে গিয়ে আপনি যে ওখানে পড়বেন না, তা তো নয়। সুতরাং এটা যেহেতু এমন একটা প্রাকৃতিক দুর্যোগ, আমরা ফোরকাস্ট দিতে পারছি না, আমরা এটা আগে থেকে বলতে পারছি না। সুতরাং আমাদেরকে, আমি এখন কি রাস্তাকে যাওয়া বের করে বন্ধ করে দেবো যে রাস্তায় গেলে তো অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য কি আমি রাস্তায় যাচ্ছি না? নরসিংদীতে দেখলাম রাস্তা ভেঙে গেছে, আমি প্রতিদিন যাচ্ছি। অনেকে আবার কি হয়, রাস্তার কিন্তু ফুটপাথটা ভেঙে গিয়েও অনেকের গায়ে গাড়ি ওঠে। আমি এই জন্য যে বসে থাকবো তা নয়, আমি বলবো যে ভূমিকম্পটা হয়ে গেছে, আমরা এখন ভূমিকম্প থেকে বের হব। আমরা ভূমিকম্প হলে কি করতে হবে আমরা এটা শিখবো, আমরা সচেতন হব, আমরা প্রাকৃতিক দুর্যোগ আমরা এভাবেই মোকাবেলা করব, যেভাবে আমরা প্রাকৃতিক দুর্যোগটাকে মোকাবেলা করলে আমরা নিজেরা সেফ থাকবো। মানুষ মাত্রই একদিন আমরা মরে যাব, বা আমরা কিন্তু হাত গুটিয়ে থাকবো না, আমাদেরকে যতদিন বেঁচে থাকবো কাজ করতে হবে। মেজর শাকিল,
যদি শেষ 30 সেকেন্ড আমি বটম লাইন যেটা হলো সেফটি ফার্স্টের কোনো বিকল্প নাই এভরিওয়্যার। মানে ভয় পাওয়ার কি কিছু আছে? আপনি যখন প্রিপারেশন নেবেন তখন ভয় পাওয়ার কোনো কিছু নাই। এর চেয়ে বড় জিনিস আসতে পারে, ইউ নেভার নো। আজকে এখান থেকে বাইরে হওয়ার পরে আমার জীবনে কোনো নিশ্চিত আছে কিনা আমি জানি না, কিন্তু আমি জানি ভূমিকম্প ইজ এ থ্রেট। যখন আমি জানি একটা থ্রেট, তখন আমি এর জন্য প্রস্তুতি নিব না কেন? এটাকে ইন্ডিভিজুয়াল লেভেলে নিতে হবে এবং গভর্নমেন্ট লেভেলের যেটা হলো বিল্ডিং কোড, তারপরে এখানে ভূমিকম্প হলে পরে আমি আপনাকে বলতে পারি নেপালে 15-20 দিন লোক ঘরের ভিতরে ঢুকতে পারে নাই। তো এই যে আফটার শকের ভয়ে যে তারা বাইরে থাকবে, সেই জায়গাটাও তো এখানে নাই। সেই প্রিপারেশনটা লাগবে, ওপেন স্পেস লাগবে, সিকিউরিটি সিস্টেম লাগবে, তারপর টয়লেট ফ্যাসিলিটিস লাগবে, শেল্টার প্রিপারেশন লাগবে। এগুলোর প্রতি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে সরকারকে ইমিডিয়েটলি। আমি মনে করি যে অ্যাটেনেবল হলো যে সেফ পজিশন ড্রিল করা ভেরি অ্যাটেনেবল। এই যে তারপরে হলো আপনার বাকি লং টার্ম যে মেজারগুলো আছে কোড ইমপ্লিমেন্টেশন, এগুলোতে যান। আর মিড টার্মে যেগুলো হলো যে আপনি ইনস্ট্রুমেন্ট যেটা আছে, যারা ইনসিডেন্ট কমান্ড হিসেবে রেস্কিউ টিম গঠন করবে, এগুলোতে আপনি যান। রেস্কিউ টিম গঠন করা এবং হলো আপনি ইন্ডিভিজুয়াল প্রিপারেশন অ্যাটেনেবল। বাট এই যে কোড পরিবর্তন করে নতুন রেট্রোফিট করা, এটা দীর্ঘ সময়, এই সময়টা আপনি নেন। বাট আপনি হোলিস্টিক্যালি আপনাকে অ্যাপ্রোচ করতে হবে এবং পজিটিভলি। জি, ধন্যবাদ মেজর শাকিল আপনাকে, ধন্যবাদ রুবায়েত ভাই, রুবায়েত কবির, আপনাদের দুজনকেই। দর্শক, অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল সকাল 7টায় আবার পুনঃপ্রচার হবে অনুষ্ঠানটি। ফিরছে আগামীকাল ঠিক রাত 9টায় নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।